সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলাদেশ বিষয়াবলীর একটা অংশ। এর আগে আমি একটা ভিডিওতে বাংলাদেশ বিষয়াবলীর মুঘল শাসন নিয়ে আলোচনা করেছিলাম। এই মুঘল শাসনের পরে আমার ধারাবাহিক আলোচনায় এখন আসবে সুর শাসন, অর্থাৎ শেরশাহের যে শাসনটা সেটা আসবে। তাহলে আমি এই সুর শাসন বা শেরশাহের এই শাসনটা নিয়ে আলোচনা করি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক পরীক্ষা আসে যে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন শেরশাহ। এই শেরশাহ তিনি কী করেছিলেন? বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেছিলেন শেরশাহ। এটা ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আসে। শেরশাহ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও অঞ্চল থেকে শুরু হওয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রুটটি নির্মাণ করেন। তাহলে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রুটটি কে নির্মাণ করেছিলেন? শেরশাহ। এটা কোথা থেকে শুরু হয়েছিল? এটা নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু হয়েছিল। তিনি এটা নির্মাণ করেছিলেন। তিনি কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক। ছিলেন। তাহলে এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসে যে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ। শেরশাহ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ অঞ্চল থেকে শুরু হওয়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। তিনি কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক ছিলেন। তিনি কি ছিলেন? কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক ছিলেন। তো এখানে অল্প কয়েকটি আছে আমি সংগ্রহ করে রেখেছি আরও কয়েকটা বিষয় নিয়ে, যে শেরশাহের সময় আরও যে কয়েকটি বিষয় ছিল যেগুলো ম্যাক্সিমাম পরীক্ষা আসে, সেগুলো আবার যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি সেগুলো একটু দেখাচ্ছি। শেরশাহ আর কি করেছিলেন সেটা আমি এখানে দেখাই। শেরশাহ 1539 সালে হুমায়ুনকে পরাজিত করে, যে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন কত? 1539 সালে। 1539 সালে তিনি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেছিলেন। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ উপাধি নেন। হুমায়ুনকে পরাজিত করে উনি প্রথমে ছিলেন শের খান, পরে শেরশাহ উপাধি নেন। তাহলে 1539 সালে তিনি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। তাহলে কত সালে হুমায়ুনকে পরাজিত করেছিলেন? 1539 সালে। তখন তিনি ছিলেন শের খান, সেখান থেকে পরে তিনি শেরশাহ উপাধি লাভ করেছিলেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন রাজা বলে দাবি করেন। তিনি নিজেকে কি মনে করেছিলেন? তিনি নিজেকে বিহারের স্বাধীন রাজা। বিহারের স্বাধীন রাজা তিনি নিজেকে দাবি করেছিলেন স্বাধীন রাজা। তিনি নিজেকে, এই শেরশাহ নিজেকে বিহারের স্বাধীন রাজা দাবি করেছিলেন। 1540 সালে বাংলা দখল করেন। কত সালে? 1540 সালে বাংলা দখল করেন। এগুলো যদি পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষা আসে, সেখান থেকে সংগ্রহ। কিন্তু 1540 সালে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি দিল্লি দখল করে উপমহাদেশের আফগান শাসন প্রতিষ্ঠা করেন। এই একই সালে তিনি কি করেছিলেন? দিল্লি দখল করেছিলেন। এই একই সালে তিনি দিল্লিও দখল করেছিলেন এবং এই উপমহাদেশে আফগান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এই উপমহাদেশে আফগান শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতরণ করেন। পর্তুগিজদের বিতরণ করেছিলেন। কোথা থেকে? তিনি চট্টগ্রাম থেকে তিনি পর্তুগিজদের বিতরণ করেছিলেন। পর্তুগিজদের বিতরণ করেন এই শেরশাহ
পর্তুগিজদের বিতরণ করেছিলেন কোথা থেকে? তিনি চট্টগ্রাম থেকে। 90 থেকে যদি আসতে পারে, কিন্তু যে শেরশাহ পর্তুগিজ থেকে এসে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতরণ করেছিলেন। এরপরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তিনি নির্মাণ করেছিলেন, তা তো আমরা আগেই পড়লাম। তারপরে ভারতবর্ষে দাম নামক রূপার মুদ্রা প্রচলন করেছিলেন। এই ভারতবর্ষে তিনি কি করেছিলেন? ভারতবর্ষে তিনি দাম নামক রূপার মুদ্রা তিনি প্রচলন করেছিলেন। রূপার মুদ্রা এটা তিনি প্রচলন করেছিলেন। কোথায় প্রচলন করেছিলেন? ভারতবর্ষে। ভারতবর্ষে তিনি দাম নামক রূপার মুদ্রা প্রচলন করেছিলেন। এরপরে তিনি দিল্লি থেকে ইংরেজদের বিতরণ করেন। দিল্লি থেকে ইংরেজদের বিতরণ করেন। দিল্লি থেকে ইংরেজদের বিতরণ করেছিলেন। দিল্লি থেকে তিনি ইংরেজদের বিতরণ করেন। আফগান দুর্গ নির্মাণ করেন ঢাকার কেন্দ্রীয় কারাগারে। তিনি কি করেন? আফগান দুর্গ নির্মাণ করেছিলেন। আফগান দুর্গ। আফগান দুর্গ নির্মাণ করেছিলেন কোথায়? তিনি কেন্দ্রীয় কারাগারে। ঢাকার কেন্দ্রীয় যেটা কারাগার, সেখানেই তিনি আফগান দুর্গ নির্মাণ করেছিলেন। কবলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক ছিলেন। এটা তো আমি আগেই বললাম যে তিনি কবলিয়াত এবং পাট্টা প্রথার প্রবর্তক ছিলেন। তাহলে আমি শেরশাহ সম্পর্কে যে ধারণাটি পেলাম, ম্যাক্সিমাম পরীক্ষায় এগুলো আসে, অর্থাৎ এগুলো যদি আপনারা বারবার দেখেন তাহলে শেরশাহ সম্পর্কে ধারণাটি আপনাদের একবার সম্পূর্ণ একটা ধারণা পাবেন। যে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, তুর্কিবীর বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে 13দশ শতাব্দীতে, অর্থাৎ 1204 খ্রিস্টাব্দ এটাকে বলে 13দশ শতাব্দী, অর্থাৎ যে সালটা বা যে খ্রিস্টাব্দটা থাকে শতাব্দীটা হয় কিন্তু যেমন 12 পরে 13 এরকম 13দশ শতাব্দীতে, অর্থাৎ এই 1299 পর্যন্ত আর কি 13দশ শতাব্দী থাকবে। তুর্কিবীর বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে 13দশ শতাব্দীতে আর কি বাংলা জয় করেন। তাহলে বখতিয়ার খলজি তিনি কোথায় ছিলেন? তুর্কিবীর ছিলেন। তুর্কিবীর বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে তিনি বাংলা জয় করেন এবং এই বাংলা জয়ের মাধ্যমে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। এবং এই বাংলা তিনি যে জয় করেছিলেন, এই বাংলা জয়ের মাধ্যমেই মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে তুর্কিবীর বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে তিনি যখন বাংলা জয় করেন, এখন যদি পরীক্ষা আসে 1204 খ্রিস্টাব্দ এটা কত শতাব্দী ছিল? তাহলে 13দশ শতাব্দী ছিল। যে 1204 খ্রিস্টাব্দে বাংলা জয় করেন এবং এই বাংলা জয়ের মাধ্যমে মুসলিম শাসনের সৃষ্টি হয় এবং বাংলা জয়ের মাধ্যমেই মুসলিম শাসনের সূচনা হয়। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে মুসলিম শাসনের সূচনাটা কীরকম হলো। যে কোথায় ছিলেন? তুর্কিবীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে অর্থাৎ 13দশ শতাব্দীতে বাংলা জয় করেন এবং এই বাংলা জয়ের মাধ্যমেই মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। এখান থেকে কিন্তু কয়েকটা নৈবিত্তিক আছে যে কত সালে কোথার অধিবাসী ছিলেন তিনি, নাম কি, কত শতাব্দীতে এবং সালটা কত, বাংলা জয় করেন এবং এই বাংলা জয়ের মাধ্যমেই মুসলিম শাসনের মূলত এই সূচনাটা হয়েছিল। তো 1204 সালে অর্থাৎ 13দশ শতাব্দীতে তিনি বাংলা অভিযান পরিচালনা করেন এবং লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। তিনি কাকে পরাজিত করেছিলেন? লক্ষণ সেনকে তিনি পরাজিত করেছিলেন। তিনি দিনাজপুরের দেবকোটে রাজধানী স্থাপন করেছিলেন। তিনি কোথায়? দিনাজপুরের দেবকোটে রাজধানী স্থাপন করেছিলেন এবং 1206 সালে তিব্বত অভিযানে মারা যান এবং তিনি 1206 সালে তিব্বত অভিযানে মারা যান। সেটা আমরা পরে আসি। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ বিদ্রোহের নগরী। যে তখন বাংলায় বিদ্রোহ লেগেই থাকতো, যে দাঙ্গা লেগেই থাকতো, সেই জন্য দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন কি? বুলগাকপুর। আমাদের এই বাংলা অংশটার নাম দিয়েছিলেন বুলগাকপুর, কারণ আমাদের এই বাংলা অংশ দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ বিদ্রোহের নগরী। বাংলার প্রথম জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ,
যে এই বাংলার প্রথম জনক কে ছিলেন? বাংলার প্রথম জনক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার প্রথম জনক বলা হয়। তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহ বা ওনাকে বাংলা প্রথম জনক বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে। তিনি উপাধি গ্রহণের মধ্য দিয়ে বাঙালিদের রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরেন। তিনি উপাধি গ্রহণের মাধ্যমে কী করেন? বাঙালিদের রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। এই সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। তাহলে যদি পরীক্ষা আসে সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে কার সময়? শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। তিনি কি করেছিলেন? তিনি বাংলার প্রথম জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন। তিনি উপাধি গ্রহণের মধ্য দিয়ে বাঙালিদের রাষ্ট্রীয় পরিচয় তুলে ধরেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। আলাউদ্দিন হোসেন শাহের আমলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল। আলাউদ্দিন হোসেন শাহের আমলে কি ঘটেছিল? শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল। হোসেন শাহী আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়। হোসেন শাহীর আমলে কি হয়েছিল? হোসেন শাহীর আমলে বাংলায় গজল এবং সুফি সাহিত্যের সৃষ্টি হয়। গৌড়ের সোনা মসজিদ হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল। যদি পরীক্ষা আসে গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়েছিল? হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল। ইয়েমেন মতান্তরের তুরস্ক থেকে আসা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সিলেট অঞ্চলের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন। শাহজালাল রাদিয়াল্লাহু আনহু দিনের মুজাহিদদের তরবারি বাংলাদেশের সংরক্ষণ রাখা আছে। বলছে কি? শাহজালাল রাদিয়াল্লাহু আনহু দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। কোন সময়? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। ফখরুদ্দীন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান। তাহলে আমরা বাংলায় মুসলিম শাসন সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। কি ধারণা পেলাম? যে তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি উনি কী করেছিলেন? উনি বাংলা জয় করেছিলেন 1204 খ্রিস্টাব্দে 13 শতাব্দীতে বাংলা জয় করেছিলেন এবং এই বাংলা জয়ের মাধ্যমে মুসলিম শাসনের সূচনা হয়। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপরে আমরা যে জিনিসটা এখানে আমরা পড়েছি, তারপরে যে দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুরগাতপুর, যার অর্থ বিদ্রোহীর নগর। বাংলার প্রথম জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার প্রথম জনক কে ছিলেন? বাংলার প্রথম জনক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। যে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার প্রথম জনক। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতানির সময় বাংলার প্রথম জনক। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি 1352 সালে তিনি পুরো বাংলা জয় করেছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ কী করেছিলেন? তিনি 1352 সালে তিনি পুরো বাংলা জয় করেছিলেন। এজন্য তাকে শাহী বাংলা উপাধি দেওয়া হয়। এজন্য তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? এই শাহী বাংলা উপাধি দেওয়া হয়েছিল। তাহলে শাহী বাংলা উপাধি দেওয়া হয়েছিল তাকে কেন? কিসের জন্য? কারণ তিনি সমগ্র বাংলা তিনি জয় করেছিলেন। এই শাহী বাংলা শব্দটি যার অর্থ বোঝাতে শুরু করেন। এই শাহী বাংলা অর্থাৎ এই বাঙ্গালা এর অর্থ কি? তিনি সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল নামে পরিচিত। শামসুদ্দিন ইলিয়াস শাহ অর্থাৎ বাংলা অঞ্চলে তিনি জয় করেছিলেন। তিনি একডালা দুর্গে আশ্রয় নিয়ে দিল্লির সুলতানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একডালা দুর্গে আশ্রয় নিয়ে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি একডালা দুর্গে আশ্রয় নিয়ে আর দিল্লির সুলতানদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন বা লড়াই করেছিলেন। তিনি এই উপাধি গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের পরিচয় তুলে ধরেছিলেন। তিনি কি করেছিলেন? এই যে উপাধি গ্রহণের মাধ্যমে তিনি যে উপাধি গ্রহণ করেছিলেন, সেই উপাধি গ্রহণের মাধ্যমে যে বাঙ্গালা নামে পরিচিত হয়েছিলেন, এই জন্যই তিনি এই উপাধি গ্রহণের মাধ্যমেই বাংলার বা বঙ্গের পরিচয় মাধ্যমেই রাষ্ট্রের পরিচয় তুলে ধরেছিলেন তিনি। আলাউদ্দিন হোসেন শাহর আমলে শ্রী চৈতন্যদেবের এরপর আলাউদ্দিন হোসেন শাহর আমলে কি হয়েছিল? আলাউদ্দিন হোসেন শাহের সময় সালে শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছে। আলাউদ্দিন হোসেন শাহের সময় শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল। কার সময়? আলাউদ্দিন হোসেন শাহের সময়। আলাউদ্দিন হোসেন শাহের সময় শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল। হোসেন শাহী আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়। গৌড়ের সোনা মসজিদ
হোসেন শাহের আমলে নির্মিত হয়। ইয়েমেন মতান্তরে তুরস্ক থেকে আসা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সিলেট অঞ্চলের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটে আজানধ্বনি দিয়েছিলেন। শাহজালাল রাদিয়াল্লাহু দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা হয়েছে। শাহজালাল রাদিয়াল্লাহু দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোনটা? গৌর। ফখরুদ্দীন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। ফখরুদ্দীন মুবারক শাহ ছিলেন কি? ফখরুদ্দীন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন। ফখরুদ্দীন মুবারক শাহ তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন কি? বাংলার শেষ স্বাধীন সুলতান। এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষা আসবে যে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন শেষ স্বাধীন সুলতান। তিনি বাংলার শেষ স্বাধীন সুলতান। 1538 সালে শের শাহ গৌর দখল করে নিলে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সমাপ্তি ঘটে। শের শাহকে প্রতিরোধ করার জন্য পর্তুগিজদের সাহায্য প্রার্থী হন তিনি। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন কে? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন শেষ স্বাধীন সুলতান। তাহলে আমরা বাংলায় মুসলিম শাসন সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা পেলাম যে এখান থেকে যদি দুই একটা প্রশ্ন আসে তাহলে আমরা পারবো। আর শেরশাহ সম্পর্কে তো আমরা আগেই পড়েছি। শেরশাহ সম্পর্কে আমরা পুরো ধারণা দিলাম যে মুঘল শাসক হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ ক্ষমতায় এসেছিলেন। তারপরে আমরা বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা সম্পর্কে এতটুকু ধারণা পেলাম যে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময় আমরা যে ধারণা পেলাম তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কী করেছিলেন? তিনি 1204 খ্রিস্টাব্দে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে তিনি বাংলা জয় করেছিলেন এবং বাংলা জয়ের মাধ্যমেই এই মুসলিম শাসনের সূচনা হয়েছিল। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।